দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির। সাকিব ফিরলেও বাদ পড়লেন সাদমান, রাহি। প্রাইম ব্যাংকের কাছে হেরে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয় বিলম্বিত শেখ জামালের। আবাহনীর কাছে হেরে কঠিন সমীকরণে মাশরাফির রূপগঞ্জের। এইচপি ক্যাম্পের জন্য পেস ও স্পিন বোলিং কোচ খুঁজছে বিসিবি। ব্যাটিং নিয়ে কাজ করবেন জেমি সিডন্স। দেশের বাইরে বিশেষ ক্যাম্প করানো নিয়েও চলছে আলোচনা। চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমস স্থগিতের বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি বিওএ। আসর সামনে রেখে চলবে অ্যাথলিটদের প্রশিক্ষণ। এবং শুরু হলো প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড। স্বাধীনতা ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারালো বসুন্ধরা কিংস। উত্তর বারিধারার বিপক্ষে জয় পেল শেখ জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন সাকিব আল হাসান। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সাদমান ইসলাম, আর ঘরের মাঠের কন্ডিশন বিবেচনায় রাখা হয়নি আবু জায়েদ রাহিকে, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কিছুটা পেস বান্ধব উইকেটের বিবেচনায় ৫ পেসার রাখা হয়েছে স্কোয়াডে। একটা অন্যরকম প্ল্যানে একটা খেলা হয়, তো সেই হিসাবে ওই চিন্তা করে কিন্তু রাইটটা অফ করা হয়েছে। তারপর আমাদের প্র্যাকটিস ম্যাচের মধ্যে আমরা রাখছি, যেহেতু অনেক খেলা নেই, এখানে দেখা হবে যে কেমন যাবে। মুস্তাফিজকে নিয়ে আমরা এক্সট্রা একটা আলোচনা করেছিলাম। এটা আমাদের মাথায় আছে, যখন টিমের যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা ওকে নিয়ে চিন্তা করবো। বাদ পড়েছেন অফ ফর্মে থাকা সাদমান ইসলাম। তামিম জয়ের উদ্বোধনী জুটি থাকছে ঘরের মাঠেও। মুশফিক, মমিনুল, শান্ত, লিটন, সোহান, রাব্বিরা থাকছেন ব্যাটিং ভরসা হয়ে। দীর্ঘদিন পর দলে যুক্ত হলেন সাকিব, যা আশাবাদী করছে নির্বাচকদের। সাদমানকে আমরা প্র্যাকটিস ম্যাচে দলে রেখেছি, কারণ আমাদের একটা টুরিস্ট প্র্যাকটিস ম্যাচ আছে, এখানে আরও কিছু খেলোয়াড়কে আমরা দেখছি ওই জায়গাটায়। ক্রিকেটে সবসময় ড্রাফটে একই রকম সব দল থাকে না, হোম সয়েলে এক ধরনের ক্রিকেট হয়, এব্রোডে আরেক ধরনের হয়। আশা করছি যে আমাদের সেরাটা দিয়ে আমরা এই সিরিজটা ভালো করি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনেকটা একই ধরনের ক্রিকেট খেলে, তাই পরিকল্পনায় সতর্ক বোর্ড। উইকেটটা কেমন হবে? খালেদ, ইবাদত, শহীদুল, রেজাউর রাজা, শরীফুলদের প্রাধান্য বলছে হতে পারে পেস বান্ধব উইকেট। সাকিবের সাথে আছেন মিরাজ, তাইজুলও। এটাতে এখানে সিম বোলারের আধিক্য আছে, কিন্তু স্পিনার যেরকম আছে সিম বোলারও আছে। তো সময় হলে দেখবেন যে যখনই আমাদের প্র্যাকটিসটা শুরু হবে তখন ওই প্ল্যানটা নিয়ে কাজ করা হবে। তো রাজাকে স্পেশালি আমাদের এইচপি ট্রেনিংয়ে তো যথেষ্ট ইমপ্রুভ করেছে। তো ডোমেস্টিকেও কিছু বোলিং আমরা দেখছি, যথেষ্ট ভালো গতিতে বল করতে পারে। ফার্স্ট টেস্ট থেকে ওকে আমরা পেয়ে যেতে পারি শরীফুল। তো সেই হিসাবে ওই জায়গাটা একটা ইয়ে আছে, আর খালেদ আর ইবাদত ওই জায়গায় আছে। এদিকে বিকেএসপিতে ডিপিএল এ খেলার সময় মিরাজ আঙ্গুলে চোট পেলেও তা সপ্তাহখানেকের মধ্যে সেরে উঠবে বলেও জানান তিনি। আর মুশফিকের ব্যথা গুরুতর নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার ডিপিএল এর খবর। হেরেও শিরোপা জয়ের পথে এগিয়েই রইল শেখ জামাল। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে ইমরুলের দল জবাবে তামিম বিজয়ের জুটিতে ভর করে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। তবে আরেক ম্যাচে টেবিলের ২-এ থাকা লেজেন্ডস অফ রূপগঞ্জ হেরে যাওয়ায় খুব একটা ক্ষতি হয়নি জামালের। কিছুক্ষণ পর পর ঘুরে তাকিয়ে তামিম ইকবাল জানতে চান আবাহনীর রান কত। তারপর স্কোর জেনে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সমীকরণ মেলান মনে মনে। মিরপুরে আবাহনীর বিপক্ষে লেজেন্ডস অব রূপগঞ্জ জিতলে আর সাভারের এ ম্যাচে তামিমের প্রাইম ব্যাংক জয় পেলেই যে প্রতিপক্ষ শেখ জামালের শিরোপা জয়ের হিসেব খানিকটা বদলে যাবে, আর উল্টোটা হলে নিশ্চিত হবে জামালের ট্রফি জয়। শেষ পর্যন্ত অবশ্য রূপগঞ্জের হারে তামিমের হিসেবটা মেলেনি। তবে বিকেএসপির ৪ নম্বর মাঠে কোনো কিছুই ঠিকমতো হয়নি শেখ জামালেরও। সাইফ হাসান, মুশফিক, ইমরুলদের ব্যর্থতায় দলীয় ৮৬ রানে ৫ উইকেট হারায় তারা। বিপদে আস্থার নাম নুরুল হাসান সোহান। সেঞ্চুরি করে আগের ম্যাচ জয়ের নায়ক এদিনও ভারতীয় পারভেজ রসুলকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন। ব্রেক থ্রু এনে দেন পার্ট টাইম বোলার এনামুল হক বিজয়। ৭১ রান করে আউট হন সোহান, এরপর ৩৭ করে ফেরেন পারভেজও। শেষ দিকে মিরাজের ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজির দিকে এগোতে থাকে শেখ জামাল, কিন্তু ৫০ থেকে ৩ রান দূরে থামতে হয় তাকে। নন স্পোর্টস ইনজুরিতে সিঙ্গাপুরে সার্জারির জন্য যাওয়ার অপেক্ষায় থাকা পেসার শরীফুল এদিন মাঠের খেলায় ফেরায় খুব একটা সফল না হলেও মিরাজকে ৫০ বঞ্চিত করতে হয়েছেন সফলই।
তাইজুল 3টি ও এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল নেন 2 উইকেট। জামালের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 232। বিকেএসপির উইকেটে এই টার্গেট তাড়া করা খুব একটা কঠিন হয়নি প্রাইম ব্যাংকের জন্য। তামিম বিজয়ের ওপেনিং জুটিতে আসে 121 রান। লিস্টে মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া বিজয় এদিন 52 করে রানটাকে নিয়ে গেছেন 930-এ। আরেক পাশে 50 পাওয়া তামিম এগোতে থাকেন সেঞ্চুরির পথে, তবে নার্ভাস 90s-এ সাজঘরে ফেরেন তিনি। আগেই দিশেহারা শেখ জামাল আরও চাপে পড়ে মুশফিক ও মিরাজ ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়লে। শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি তাদের। 8 উইকেটের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। এই হারের পরও অবশ্য সমস্যা হয়নি শেখ জামালের। আরেক ম্যাচে টেবিলের 2-এ থাকা রূপগঞ্জ হেরে যাওয়ায় জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধান থাকলো সেই 4-ই। মাকসুম আলম খান, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে মিরপুরের লেজেন্ডস অফ রূপগঞ্জকে 81 রানে হারিয়েছে আবাহনী। টস জিতে আগে ব্যাট করে মাশরাফির দলকে 280 রানের টার্গেট দেয় আবাহনী। আকাশী নীলদের হয়ে নাজমুল হোসেন শান্ত 86 ও আফিফ হোসেন করেন 62 রান। জবাবে 198 রানে গুটিয়ে যায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। এই হারে শিরোপা জয় কঠিন হয়ে গেল মাশরাফির দলের। আর জিতলেও শিরোপা রেস থেকে ছিটকে গেল আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমিয়ে তোলার সুযোগ ছিল লিজেন্ডস অফ রূপগঞ্জের সামনে। শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে ছিল তারা। আবাহনীকে হারালে শেখ জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারত মাশরাফির দল। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের কাছে শেখ জামাল হারলেও সেটা কাজে লাগাতে পারেনি সাকিব মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি আবাহনীর। দলীয় 30 রানে 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে আকাশী নীলরা। সেখান থেকে দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত ও আফিফ। ব্যক্তিগত 62 রানে আফিফ হোসেন ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির পথে থাকা শান্তকে 86 রানে ফেরান সাকিব। শেষ দিকে সাইফুদ্দিনের 30 ও মোসাদ্দেক হোসেনের 28 রানে 279 রানের পুঁজি পায় আবাহনী। বল হাতে 3 উইকেট শিকার করেন সাকিব আল হাসান। 280 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জের। ওপেনিং জুটিতে 47 রান তোলেন 2 ওপেনার। ব্যক্তিগত 27 রানে রাকিবুল ইসলামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তানভীর ইসলাম। মাত্র 3 রানে ফিরে যান সাকিব আল হাসান। দলীয় 75 রানে সাব্বির রহমানকে ফেরান শহীদুল। এরপরই খেয়েই হারায় রূপগঞ্জ। 99 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মাশরাফির দল। চিরাগ জানি 48 ও তানভীর হায়দার অপরাজিত 36 রান করলেও তা শুধু হারের ব্যবধান কমিয়েছে। 8 ওভার হাতে রেখে 198 রানেই অল আউট হয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। 81 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোসাদ্দেকের দল। আবাহনীর হয়ে বল হাতে 4 উইকেট শিকার করেন অধিনায়ক মোসাদ্দেক। 3 উইকেট নেন তানভীর ইসলাম। সুপার লিগে প্রথম জয় পেল আবাহনী। এই জয়ে 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে আছে সৈকতের দল। আর হেরে 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মাসুম রাব্বি, সময় সংবাদ। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে সিটি ক্লাবের এক বোলারের বিরুদ্ধে। যদিও বিসিবির পরীক্ষায় উতরে গেছেন তিনি, জানিয়েছেন বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু। এছাড়া দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেও 2 বোলারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ আছে। শেষ দিকে চলে এসেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শিরোপার লড়াই চলছে শেখ জামাল আর লিজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যে। গোটা আসর জুড়ে 11 দলে লড়াই করেছে প্রায় 250 ক্রিকেটার। ডিপিএল প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ চলাকালীন প্রায় প্রতি বছরই অভিযোগ ওঠে ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নিয়ে। এবারও হয়েছে তেমনটা। প্রিমিয়ার লিগের সিটি ক্লাবের এক স্পিনারের বোলিং নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ এসেছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের এক বোলারের অ্যাকশন নিয়েও। একটা প্লেয়ারের সম্বন্ধে আসছিল, সিটি ক্লাবের একটা বোলার নাম মনির, লেফট আর্ম স্পিনার। ওরকে আমরা রিভিউ করে টেস্টও নিয়েছি, রিভিউ করেছি এবং ম্যাচ ভিডিওগুলোও দেখেছি। একটু আছে বাট লিমিটের মধ্যে আছে। ফার্স্ট ডিভিশনেরও 2টো না 3টা রিপোর্টেড হয়েছিল, ওদেরকেও আমরা রিভিউ করেছি। সেকেন্ড ডিভিশনের 2টা বোলার রিভিউ করেছিল। আবার আরেকটা বোলার, চিটাগাংয়ের একটা বোলার আলী আকবর নাম, ও 2 বছর আগে সাসপেন্ড হয়েছিল। তো 2 বছরও কাজ করার পরে আবার টেস্ট দিল। তো দেখার পরে দেখলাম যে বেশ অনেক উন্নতি হয়েছে।
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ টিমের কাছে পরীক্ষা দিয়েছেন অভিযুক্ত বোলাররা। সেখান থেকে উতরে গেছেন সবাই, তবে তাদের ছাড়াও পূর্বে বোলিং অ্যাকশন সন্দেহভাজনদের পর্যবেক্ষণে রাখছেন তারা। স্টেপ বাই স্টেপ অনেকে এসে, যেমন এই যে আলী আকবর ছেলেটাও কিন্তু 2 বছর আগে সাসপেন্ডেড, এখনো সাসপেন্ডেড। ও গত মাসে টেস্ট দিয়েছে 2 বছর পরে, অ্যানালাইসিস করে দেখলাম এখন ইজ ওকে। সাসপেক্টেড কোনো বলার রিপোর্টেড হয়, রিপোর্টেড হওয়ার পরে আমরা ওদেরকে আবার এক্সামিন করি, কারণ ওটা তো খালি চোখে দেখে, আম্পায়াররা একটা সন্দেহবশত করে, ওটার উপরে আমরা বেসিস করি না। আমরা যেটা করি সেটা হলো যে ওদেরকে আবার টেস্ট নিই, টেস্ট নেওয়ার পরে আবার ম্যাচ ভিডিও, যেহেতু এখন সবগুলোই আমাদের পিচ ভিশনে আছে বা টিভিতে আসে, সুতরাং লাইভ ভিডিওগুলো আমরা চেক করি। কোনো দল থেকে অভিযোগ না আসলেও বিসিবি ভিডিও ফুটেজের মাধ্যমে বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করে থাকে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 14 মে থেকে শুরু হচ্ছে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের বিশেষ ক্যাম্প। পাওয়ার হিটিং ছাড়াও যেখানে পেস ও স্পিনারদের নিয়ে কাজ করা হবে আলাদাভাবে। আর গোটা দলকে নিয়ে 2 জুন থেকে শুরু হবে স্কিল ক্যাম্প, জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। কোচিং প্যানেলে একজন পেস ও স্পিন বোলিং কোচ খুঁজছে বিসিবি। ব্যাটিং নিয়ে কাজ করবেন জেমি সিডন্স নিজেই। চলতি বছরই দেশের বাইরে এইচপি ইউনিটকে নিয়েও বিশেষ ক্যাম্প করানোর পরিকল্পনা বোর্ডের। ক্রিকেটার প্রস্তুতের বড় মঞ্চ জাতীয় দলের বড় পাইপলাইন, কিন্তু কোভিড পরবর্তী ব্যস্ত ক্রিকেটে কিছুটা থমকে আছে এইচপির কার্যক্রম। তবে ডিপিএল শেষে আবারও পাওয়া গেছে স্লট। এবার আর দলগত ক্যাম্প নয়, আলাদা বিভাগ নিয়ে ধরে ধরে হবে কাজ। কক্সবাজারে 14 মে থেকে শুরু হবে বোলিং ক্যাম্প, যেখানে পেস আর স্পিন ইউনিটের জন্য একজন করে নতুন কোচ খুঁজছে বিসিবি। পাওয়ার হিটিংয়েও হবে কাজ উদীয়মানদের প্রস্তুতে, যেখানে থাকতে পারেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। মিড মে থেকে আমরা শুরু করব, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঈদের পরে একটা ব্রেক, প্লেয়ারদের রেস্টও দরকার আছে। পেস বোলিং কোচ অ্যাডিশনাল নিতে পারি, যেহেতু পেস বোলারদের জন্য আলাদা হচ্ছে। আর এছাড়া ব্যাটিংয়ের যেহেতু আমাদের হেড কোচ ব্যাটিং স্পেশালিস্ট, তারপরেও আমরা জেমি সিডেন্সকে যদি ফ্রি পাই তাকে ইনভাইট করার ইচ্ছা আছে। আর স্পেশালিস্ট যদি কোনো স্পিন বোলিং কোচ আমরা ফ্রি পাই তাকেও ইনভাইট করব, মেবি ওভারসিজ। জুনের শুরুতে স্কিল ক্যাম্প করতে সিলেট যাবে এইচপি ইউনিট। হেড কোচ টবি র্যাডফোর্ড দলের সঙ্গে যোগ দিবেন তার আগেই। কেউ কিন্তু ক্যান্সেল করেনি, বলছে যেই সময়টাতে আমাদের শিডিউল ছিল সেই সময় ওরা পারছে না, বাট আমরা অন্য জায়গায় ট্রাই করছি। যেখানেই অ্যাভেলেবেল পাবো আমরা সেখানে আমরা ট্যুর তো করব। যদি আমরা ট্যুরের ওইভাবে ট্যুর করার সুযোগ না পাই, আমাদের ইচ্ছা আছে আমরা অন্য কন্ডিশনে গিয়ে ক্যাম্প করার। আপাতত আয়ারল্যান্ড আর শ্রীলঙ্কা সফর ভেস্তে গেলেও চলতি বছরই ওভারসিজ ক্যাম্পের পরিকল্পনা করছে বোর্ড। কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে। টবি র্যাডফোর্ড যথাসময় জয়েন করবে, এখন পর্যন্ত সেটাই ফাইনালাইজ আছে। 8-9 জন প্লেয়ার এখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে, এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। বাট আমি মনে করি যে আরও ইমপ্রুভড, আরও ম্যাচিওর হয়ে আরও প্রস্তুতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকুক, তার জন্য আমরা আরও একটু বেশি কাজ করতে চাই হাই পারফরমেন্সে। মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এইচপির স্কোয়াড, যেখানে বিশেষ সুযোগ মিলবে ডিপিএল এ পারফর্ম করা উদীয়মান ক্রিকেটারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট মাঠে ভালো করতে ক্রিকেটাররা নানা পন্থা অবলম্বন করেন। কেউ অনুশীলনে জোর দেন, কেউ বা ফিটনেস মেনটেনেন্সে যত্নশীল হন। তবে ভালো পারফরমেন্স করতে মাইন্ড ট্রেনিংয়ের কথা কি কেউ শুনেছেন? তাসকিন আহমেদ থেকে শুরু করে সাব্বির রহমান কিংবা সৌম্য বা নুরুল হাসান সোহান, 22 গজের ব্যর্থতা কাটাতে সবাই ছুটেছেন এক মাইন্ড ট্রেইনারের কাছে। কে তিনি? সাব্বির মিথুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাব্বির রহমান, নুরুল হাসান কিংবা সৌম্য সরকার, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা এসব ক্রিকেটারদের দেখা গেছে এই ব্যক্তির সঙ্গে। ক্রিকেট মাঠের ব্যর্থতা ঝেড়ে ফেলতে যারা কিনা দ্বারস্থ হয়েছেন মাইন্ড ট্রেনারের। শুরুটা হয় তাসকিন আহমেদকে দিয়ে। সম্প্রতি বল হাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন 22 গজে। তারে ফিরে আসার গল্পের পার্শ্বনায়ক সাবিত রায়হান, পেশায় যিনি একজন মাইন্ড ট্রেনার। তাসকিনের সফলতা দেখে যার কাছে ছুটে যাচ্ছেন আরও অনেকে। কাজ শুরু হয় হচ্ছে তাসকিন আহমেদের সাথে, অ্যান্ড প্রফেশনালি ওর সাথেই লম্বা সময় ধরে আমাদের কাজ চলে। পরবর্তীতে যারাই এসছে তাসকিন আহমেদের রেফারেন্সেই বাকিরা এসছে। স্কিলের জন্য কোচেস যারা আছেন, তো মাইন্ড ট্রেনিং এর সাথে সাথে হেল্প করেছে। কেবল তাসকিন নয়, সোহান কিংবা সাব্বিররাও ফল পাচ্ছেন মাইন্ড ট্রেনিং এর। চলতি ডিপিএল এ মাইন্ড ট্রেনিং এর কোর্স করেই সফল হয়েছেন তারা।
হাঁকিয়েছেন সেঞ্চুরি। যদিও ক্রিকেটারদের এমন সাফল্যের বড় কৃতিত্ব তাদের দক্ষতা আর পরিশ্রমকে দিতে চান সাবিত। তাদের মাঠ থেকে বের হওয়ার পরেই তারা বেরোই ফোন করেছে এবং তারা যে উপকারটা পেয়েছে সেটা আমার সাথে শেয়ার করেছে। আপনি যখন মেন্টালি ফিট থাকেন কিন্তু ফিজিক্যালি ফিট না, আপনার স্কিল নাই, স্ট্র্যাটেজি জানা নেই, মাইন্ড ট্রেনিং আপনাকে ভালো পারফর্ম করতে হেল্প করবে না। সম্ভাবনার আলো ফুটিয়ে আবির্ভাব করলেও সময়ের পরিক্রমায় হারিয়ে গেছেন অনেক ক্রিকেটার। দক্ষতা থাকলেও মাঠে তার প্রতিফলন না দেখাতে পারায় মেনে নিতে হয়েছে করুণ পরিণতি। মূলত মানসিকভাবে পিছিয়ে থাকা কিংবা আত্মবিশ্বাসের অভাবই এসবের মূল কারণ। একজন প্লেয়ার সে গত মাসে অনেক ভালো পারফর্ম করে আসলো, এই মাসে এসে লাগাতার তার পারফরমেন্স খারাপ হচ্ছে, তার মানে কি এক মাসে তার স্কিল হারিয়ে গেছে? তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? সো ওই জায়গাটাই হচ্ছে মাইন্ডের জায়গাটা। হয়তো কোনো একটা জায়গায় সে প্যানিকড হচ্ছে, কোনো একটা জায়গায় হয়তো এক্সপেকটেশনের ভার চলছে, হয়তো বা অ্যাংজাইটি কোথাও চেপে আছে তার মাইন্ডে, যেটা সে নিজে নিজে বের করতে পারছে না। হতাশা, ব্যর্থতা ঝেড়ে ফেলতে মনোবিদদের দ্বারস্থ হতে দেখা যায় বিদেশি অ্যাথলেটদের। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু খুবই বিরল। ক্রিকেটারদের সেরাটা পেতে মনোবিদ নিয়োগের ব্যাপারে বিসিবি নিজেদের ভাবনার কথা জানালেও তা বাস্তবায়িত হয়নি এখনো। তাসকিন সোহানদের এমন প্রত্যাবর্তনের পর সেই ভাবনা আলোর মুখ দেখে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে গেল 19 এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান রুবেল। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়, কিন্তু সেখানকার নিয়ম অনুসারে প্রতি 2 বছর পর পর কবরের উপর দেয়া হয় নতুন কবর। তাই তো রুবেলের স্মৃতি যাতে চিরতরে মুছে না যায় সেজন্য প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আবেদন জানান তার স্ত্রী ফারহানা চৈতি। অনুরোধ করেন যেন দ্বিতীয়বারের মতো বাবা না হারান রুবেলের 3.5 বছরের শিশু রুশতান। সেই ডাকে সাড়া দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন যেন স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় রুবেলের কবর। আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমস নিয়ে আপাতত শঙ্কিত নয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আয়োজক কমিটির কাছ থেকে আসর স্থগিত হওয়ার বিষয়ে কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার। আসন্ন গেমস সামনে রেখে খেলোয়াড়রা প্রশিক্ষণ চালিয়ে যাবে বলেও জানান তিনি। আসলে 12টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। গেমসকে সামনে রেখে অনুশীলন করছে অ্যাথলেটরা। তবে হ্যাংজুতে কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এখন পর্যন্ত গেমস নিয়ে শঙ্কিত নয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আয়োজক কমিটির কাছ থেকে আসর স্থগিত হওয়ার কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার। নিউজটা এসছে, এটা আমার মনে হয় পাবলিশড হয়েছে কুয়েত ডেইলি স্টার, ওখানে পাবলিশড গতকালকের নিউজ ছিল। এটা আমরা জানি, এটা অনলাইনেও এসছে, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া তারা আমাদের কাছে কোনো কিছু জানায়নি এবং গেম ইজ অন। আমরা সেই অনুযায়ী প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যাদি যেটা আছে গেমস সঙ্গে সংশ্লিষ্ট তা আমরা করে যাচ্ছি, প্রশিক্ষণ আমরা ওইভাবে চালিয়ে যাচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা ওসিএর কাছ থেকে কোনো নির্দেশনা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা গেমস আছে বলে ধরে আছে বলে আমরা অগ্রসর হচ্ছি এবং অগ্রসর হব। এশিয়ান গেমসের ইতিহাস ভালো না বাংলাদেশের, তারপরও আগের বারের তুলনায় এবার ভালো করতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অ্যাথলিটরা। ব্যক্তিগত ইভেন্টগুলোতে পদক জয়ের কোনো সম্ভাবনা না থাকলেও খেলোয়াড়দের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিওএ। এশিয়ান গেমস আপনারা জানেন, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং এশিয়ান গেমস তিনটাই কিন্তু পাশাপাশি। যেদিন কমনওয়েলথ গেমস শেষ হবে তার পরের দিন ইসলামিক সলিডারিটি গেমস শুরু হবে এবং তার 1 মাস পরে আবার এশিয়ান গেমস শুরু হবে। সেই জন্য প্রত্যেকটা একই ডিসিপ্লিন, কমন অনেক অ্যাথলিট আছে, আবার কিছু কিছু ভিন্ন আছে, এদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণটা শুরু করেছি। এদিকে হকি, ফুটবল, কাবাডি ও ক্রিকেটের মতো ডিসিপ্লিনে খেলোয়াড়দের প্রশিক্ষণের উপর জোর দিতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করার কথাও জানায় বিওএ মহাপরিচালক। ইস্তিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করলো বসুন্ধরা কিংস। স্বাধীনতা ক্রীড়া চক্রকে 2-0 গোলে হারিয়েছে টেবিল টপাররা। এই জয় শীর্ষস্থান আরও পোক্ত হলো বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে জয় দিয়ে আবারও শেখ জামাল অধ্যায় শুরু করেছেন জোসেফ আফুসি। উত্তর বারিধারাকে তার দল হারিয়েছে 2-0 ব্যবধানে।
শুরুতেই ব্যাকফুটে স্বাধীনতা, 4 বিদেশি ছাড়া মাঠে নেমে হবে কি প্রথম লেগের পুনরাবৃত্তি? অবশ্য তাদের সে সুযোগও দেয়নি বসুন্ধরা কিংস। রবসন একাদশে না থাকলেও শক্তিমত্তায় প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে কিংসরা, তাই প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা ব্রুজন শিষ্যদের। আধিপত্য বিস্তার করার ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বসুন্ধরা কিংস। 28 মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ডিবক্সের জটলায় বল পেয়ে যান নিউ সাইনিং মিগুয়েল। ঠান্ডা মাথায় বিপিএল স্কোর ওপেন করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পূর্ণ শক্তির দল না পাওয়ায় আসলে সেভাবে কোনো প্রতিরোধ করা সম্ভব হয়নি স্বাধীনতার পক্ষ থেকে। অন্যদিকে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বসুন্ধরা আক্রমণে গেছে বারবার। তারই ধারাবাহিকতায় 37 মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান মিগুয়েল, যদিও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি বসুন্ধরা কিংস। এদিকে লিগে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে উত্তর বারিধারার মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পঞ্চমবারের মতো ক্লাবের দায়িত্ব নেয়া জোসেফ আফুসিকে ম্যাচের শুরুতেই আনন্দের উপলক্ষ এনে দেন ইয়োলোদের নাইজেরিয়ান নিউ রিক্রুট চিজোকে। ম্যাচে লিড পেয়ে আবারও গোছালো ফুটবল উপহার দিতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারই ধারাবাহিকতায় 21 মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার স্কোরশিটে নাম তোলেন মুসা। প্রথমার্ধের 2 গোলেই শেষ হয় ম্যাচ। এই জয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলো বেঙ্গলস ইয়োলোরা। এসএম ইকবাল, সময় সংবাদ। চেলসি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্তোনিও রুডিগার, নিশ্চিত করেছেন কোচ থমাস টুশেল। আগামী 30 জুন রুডিগারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর চেলসি শিবির ছাড়বেন রুডিগার। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে 1-0 গোলের জয়ের পর কথা জানান ব্লুদের কোচ। চেলসি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছিল 29 বছর বয়সী এই সেন্টার ব্যাককে ধরে রাখতে। তবে যুক্তরাজ্য সকারের চেলসির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাবের মালিকানা নিয়ে অনিশ্চয়তার জেরেই চেলসি ছাড়ার সিদ্ধান্ত নেন রুডিগার। ইতালিয়ান বেশ সংবাদ মাধ্যম বরাতে জানা গেছে এই ফুটবলারকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলেনি অ্যান্তোনিও রুডিগার। অধিনায়কত্ব ছাড়লেও ব্যাট হাতে আগের মতোই উজ্জ্বল থাকবেন জো রুট। সতীর্থকে এভাবেই শুভকামনা জানিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের সম্ভাব্য নতুন অধিনায়ক বেন স্টোকস। তিনি আরও বলেন, ক্যারিয়ারে সবসময় রুটের সমর্থন পেয়েছেন। সামনেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দলকে এগিয়ে নিতে চান একসঙ্গে। ইংল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বেন স্টোকসের নাম। এতদিন জো রুটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার। টানা ব্যর্থতায় রুট দায়িত্ব ছাড়ার পর স্পটলাইটটা তার ওপর। বিদায়ী অধিনায়ক রুটও প্রস্তুত দায়িত্ব বুঝিয়ে দিতে। স্টোকস অধিনায়কত্ব পেলে স্বাচ্ছন্দ্যেই সে কাজটা করতে পারবেন জো। ইংলিশ ক্রিকেটের 2 তারকার মাঝে বোঝাপড়া যে দুর্দান্ত। শুধু সতীর্থই না, আমাদের সম্পর্কটা আরো গভীর। আমরা ভালো বন্ধুও। মাঠ ও মাঠের বাইরে দারুণ সব স্মৃতি আছে। কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়িয়েছি। 2021 সালে যখন ক্রিকেট থেকে বিশ্রামে গিয়েছিলাম, জো আমাকে অনেক সহযোগিতা করেছে। ব্রিস্টলের ঘটনার পরও আমাকে সমর্থন দিয়েছে। তবে ক্রিকেটারদের মুখে মুখেও এই আগ্রাসী অলরাউন্ডারের নাম। জুনে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই নতুন অধিনায়ক চূড়ান্ত করবে ইংলিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। শেষ হয়েছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সিলেট জেলা পর্ব। টুর্নামেন্টে সিলেট জেলার বিভিন্ন স্কুল থেকে 8টি স্কুল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনালে এমসি একাডেমি সৈয়দ হাতিম আলী স্কুলকে 135 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু 2-এ টস জিতে ব্যাট করে সৈয়দ হাতিম আলী স্কুল এমসি একাডেমি নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 258 রান করে 259 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে হাতিম আলী স্কুল 25.3 বলে সবকটি উইকেট হারিয়ে 123 রান করে। জেলার 8টি স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হয় জেলা পর্ব। টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলে ম্যান অব দ্য ম্যাচ হন এমসি একাডেমির শান্ত। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সিলেট জেলা প্রশাসক। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। প্রাইম ব্যাংকের কাছে হেরে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয় বিলম্বিত শেখ জামালের। আবাহনীর কাছে হেরে কঠিন সমীকরণ মাশরাফির রূপগঞ্জের।
এবং শুরু হলো প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড। স্বাধীনতা ক্রীড়া চক্রকে 2-0 গোলে হারালো বসুন্ধরা কিংস। উত্তর বারিধারার বিপক্ষে জয় পেল শেখ জামাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।